ভৌতিক ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি বিগত সপ্তাহের গল্পগুলো আপনাদের অনেক ভালো লেগেছে। যদি আপনি আমাদের বিগত সপ্তাহের গল্পগুলো না শুনে থাকেন, তাহলে আই বাটনে অবশ্যই ক্লিক করে আপনি গল্পগুলো শুনে নেবেন। এবং আমাদের আজকের গল্পটি হলো রেল স্টেশনের আতঙ্ক। গল্পটি একটি চমৎকার ভৌতিক গল্প। আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। আর আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। কমেন্ট করে জানাবেন যে আমাদের গল্পগুলো কেমন লাগছে এবং আপনি কী ধরনের গল্প শুনতে চান। সাথে থাকার জন্য ধন্যবাদ। সুতরাং চলুন শুনে আসি আমাদের আজকের গল্প, রেল স্টেশনের আতঙ্ক। 1938 সাল। ঈশ্বরদীর সাথে রাজশাহীর যোগাযোগ পাকাপোক্ত করতে ইংরেজ সরকার রেল লাইনের কাজ দ্রুত করছিল। এই কাজের সমস্ত দায়িত্ব পেয়েছিল জোনাথন হার্ট নামের এক খিটখিটে বুড়ো। নাম শুনেই বুঝতে পারছেন তিনি ছিলেন একজন ইংরেজ। রেল লাইন তৈরির কাজ শুরু হবার কয়েকদিনের মাথায় একটা অঘটন ঘটে গেল। গুদামঘর থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ চুরি হয়ে গেল। স্বভাবতই এর সমস্ত দায়ভার গিয়ে পড়ল দারোয়ান নিপিন মণ্ডলের উপর। কিন্তু বেচারা নিপিন একেবারেই সাদাসিধে লোক। তবে পাহারা দেবার সময় তার ঘুমানোর বদ অভ্যাস আছে। তাই সে অভিযোগ জোর গলায় অস্বীকারও করতে পারল না। 1938 সাল, 21শে জানুয়ারি। বাইরে প্রচণ্ড শীত পড়েছে। রেল লাইনের লোহা আর ইস্পাত এই ঠান্ডাকে যেন আরো বাড়িয়ে দিচ্ছে। নিপিন ঘুম ঘুম চোখে বাইরে চেয়ে আছে, কিন্তু কুয়াশার কারণে কিছুই দেখতে পাচ্ছে না। তার মনে হচ্ছে চাদরটিকে আরো একটু জড়িয়ে চেয়ারে গা লাগিয়ে ঘুমিয়ে পড়ে। কিন্তু ইংরেজ বুড়োর ভয়ে তাও সম্ভব নয়। ভিটেমাটি নেই। এখান থেকে চাকরি চলে গেলে কি হবে, কি করে খাবে সে? মিছে অপবাদে এমনিতেই তার চাকরির টালমাটাল অবস্থা। এভাবে নানা কথা ভাবতে ভাবতে চিন্তায় নিপিনের চোখ থেকে ঘুম ছুটে গেল। বেশ কিছুক্ষণ এভাবেই কেটে গেল। নিপিনের অলস চোখ দুটি ঘুমিয়ে পড়ার জন্য প্রস্তুত। ঠিক সেই সময় খুব কাছ থেকেই একটি শব্দ পেল নিপিন। ঘুমকাতুরে চোখ দুটি চারিদিকে চেয়ে চেয়ে দেখতে লাগলো। হারিকেনের আলোয় বাইরে আবছা যা দেখা যাচ্ছে তাতে সবকিছুকেই নিপিনের কাছে ভূত বলে মনে হচ্ছে। কিন্তু সে জীবন্ত কিছু পায়ের আওয়াজ পেয়েছে। বাতাস নেই, কোনো কিছু নড়বারও সুযোগ নেই। নিপিন শব্দের উৎসের দিকে চেয়ে থাকলো, কিন্তু ঠিক বিপরীত দিক থেকে আবারও সে আওয়াজ পেল। এবার সে নড়ে চড়ে বসলো, পেছনে ফিরে চাইল। দেখলো কালো মতো কিছু একটা যেন হঠাৎ করে সরে গেল, কিন্তু সেটা যে কি তা বুঝতে পেল না। বেশ কিছুক্ষণ সেই দিকে চেয়ে থাকলো। এক সময় সে আন্দাজ করতে পারলো আসলে তার সামনে কোনো কিছুরই অস্তিত্ব নেই। হঠাৎ কানের পাশে সে ঠান্ডা কিছুর একটা অস্তিত্ব পেল। ঝট করে ঘুরলো, ঘুরেই দেখলো কালো পোশাক পরা কোনো কিছু তার সামনে দাঁড়িয়ে আছে। মুহূর্তের মধ্যে হারিকেনটি ধপ করে নিভে গেল। নিপিন শুধু দেখতে পেল তার চোখের সামনে কেউ 5 আঙ্গুল মেলে ধরে আছে, আর সে চিৎকার করতে গিয়েও চিৎকার করতে পারছে না। 22শে জানুয়ারি, 1938। গতকাল সন্ধে পর্যন্ত যেখানে চুরির মামলায় সকলেই ব্যস্ত ছিল, আজ সেখানে নিপিন নিপিন করেই সবাই ব্যস্ত।
ওর পরিবারের লোকেরা কেউ ওর লাশের কোনো গন্ধও পাচ্ছে না। স্টেশন মাস্টার রুস্তম ব্যাপারী রাত 2টায় নিপিনকে দেখেছে চেয়ারের উপরে বসে থাকতে। তারপরে আর কেউ তাকে দেখেনি। সারাদিন অপেক্ষার পর বুড়ো জোনাথন হার্ট এলো। এসেই রুস্তমের দিকে আড় চোখে বারবার চাইতে লাগলো, কিন্তু লাশ না পাওয়া যাওয়ায় কাউকেই খুনের দায়ে দোষারোপ করতে পারছে না কেউ। নিপিন আদৌ মারা গিয়েছে কিনা তাও কেউ বলতে পারছে না। জোনাথন হার্টের ভাবভঙ্গি রুস্তম বেশ বুঝেই গেছে। কোনো মতে যদি নিপিনের লাশ পাওয়া যায় তাহলে তাকেই এই ইংরেজ খুনের দায়ে ফাঁসিয়ে দিবে। তাই যেভাবেই হোক তার নিপিনকে খুঁজে বের করতেই হবে। আর এদিকে রাত বাড়ার আগেই বুড়ো ইংরেজ গুদামঘর ও তার আশেপাশে পাহারা বসিয়ে দিল। 25শে জানুয়ারি 1938। 3 দিনের মাথায় নিপিনের গল্প বলা সকলে বন্ধ করে দিল, কারণ এবার কাহিনীর মোড় নিয়েছে অন্যদিকে। গত 2 দিন থেকেই রাতের বেলায় গ্রামে অনেকে দেখেছে কেউ হারিকেন হাতে করে নিপিনের মতো করেই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে। নিপিনদের সমাজ থেকে বলা হচ্ছে এটা নিপিনের অতৃপ্ত আত্মা। অন্যরা তা শুনে দিনের বেলায় মুচকি হেসে রাতে কিন্তু খুব তাড়াতাড়ি দরজা বন্ধ করে দিচ্ছে। এদিকে রুস্তমের কারো কথা কান দেবার সময় নেই। আজ তাকেই জিজ্ঞাসাবাদ করার জন্য পুলিশ এসেছিল। তারা তাকেই সন্দেহ করছে। এজন্য যেভাবেই হোক নিপিনকে জীবিত কিংবা মৃত তাকে পেতেই হবে। জীবিত পেলে বুড়োকে এক হাত নেওয়া যাবে, আর মৃত পেলে লাশ গুম করা ছাড়া আর কোনো উপায় থাকবে বলে মনে হচ্ছে না। রাত 2টা। বাইরে কেউ ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। ভুতুড়ে মেয়ে কান্না নয়, গম্ভীর গলার নাকি সুর। রুস্তমের সমস্ত শরীরের রোম দাঁড়িয়ে গিয়েছে। সে স্পষ্ট শুনতে পাচ্ছে কেউ কাঁদছে, কিন্তু কে কাঁদছে তা বের হয়ে দেখার সাহস হচ্ছে না। ভয় কাটাতেই রুস্তম হারিকেনের আলো একটু বাড়িয়ে দিল। টেবিলের উপরেই হারিকেনটি ছিল। যখন সে হারিকেনের আলো বাড়াতে গেল, অসাবধানতাবশত টেবিলের উপরে থাকা তালার চাবির উপরে তার হাত পড়ল, আর সেটি সাথে সাথেই মাটিতে আছড়ে পড়ল। রাতের নিস্তব্ধতা ঝনঝন আওয়াজে দীর্ণ বিদীর্ণ হয়ে গেল, আর সাথে সাথেই বাইরে কান্নার আওয়াজও বন্ধ হয়ে গেল। কারো যেন ধূপ করে মাটিতে পড়ে যাওয়ার আওয়াজ আসলো। রুস্তম কি করবে ভেবে পাচ্ছিল না। কিছুক্ষণ সময় নিয়ে সে সিদ্ধান্ত নিল সে বাইরে বের হবে। হারিকেনের আলো বাড়িয়ে দিয়ে সে বাইরে বের হয়ে এলো। বাইরে শুধু কুয়াশাই দেখতে পেল, আর কিচ্ছু নেই। ভয় পেল এই ভেবে, তাহলে কে এতক্ষণ কাঁদছিল? নিপিনের আত্মা? কিছুক্ষণ পরেই রুস্তম কারোর হেঁটে যাবার আওয়াজ পেল। স্বভাবতই হারিকেনটা সে আওয়াজের দিকে ধরল। আবছা আলোয় চাদর পরিহিত অবস্থায় সে যেন কাউকে দেখতে পেল, আর মনে পড়ে গেল গ্রামবাসীর কথা। আবার ভাবল সে তো কারো কোনো ক্ষতি করছে না। এই সাহস নিয়েই সে চাদর পরে সেই অবয়বটির পিছনে লণ্ঠন নিয়ে ছুটে গেল। বাইরে ফাঁকা জায়গায় এসে
সে ওই ছায়াটিকে দেখে নিপিন বলেই মনে করল, কারণ চাদর আর হারিকেন দুটি নিপিনের বলেই মনে হলো। 5 বছর ধরে তারা একসাথে আছে। রুস্তম সাহস করে ডাকলো, এই নিপিন। কিন্তু সে অবয়বটি পিছনে ফিরে তাকালো না। আগের গতিতেই সে সামনে এগিয়ে যাচ্ছে। এদিকে রুস্তম লণ্ঠনধারীর পেছনে আসতে আসতে গোরস্থান পর্যন্ত চলে এসেছে, কিন্তু সেটা আর থামছেই না। এবার রুস্তম পুরোপুরি ভয় পেয়ে গেল। ওটার সাথে আর গোরস্থানের ভেতরে ঢোকার সাহস পেল না। ঠায় দাঁড়িয়ে রইল বেশ কিছুক্ষণ। কি করবে ভাবছে। তারপরে স্টেশনে ফিরে আসতে লাগলো। স্টেশনের খুব কাছাকাছি আসার পর রুস্তম বুঝতে পারল কেউ তার পিছু নিয়েছে। তাই সে একটি রেলগাড়ির বগির আড়াল হলো। আরো কাছাকাছি আসার পর সে বুঝতে পারল আওয়াজটিও তার সাথে সাথে ভিতরে ঢুকে গিয়েছে। ভয় পেয়ে সে একটা বগির ভিতরে ঢুকে পড়ল এবং ঢোকার সাথে সাথেই তার দম বন্ধ হয়ে যাবার জোগাড়। সে হারিকেন উঁচিয়ে চারিদিকে তাকাতেই নিপিনের চাদরটি দেখতে পেল, আর সামনে এক কদম আগাতেই পিচ্ছিল কোনো কিছুর উপরে পড়ে ধড়াম করে নরম কিছুর উপরে গিয়ে পড়ল রুস্তম। তার শরীরের নিচে নরম কি আছে তা দেখতে যেয়েই দেখল তার দিকে এক দৃষ্টিতে চেয়ে আছে সাদা চেহারার প্রায় রক্তিম লাল দুটি চোখ, আর চোখ দুটি যেন ঠিকরে বেরিয়ে আসছে, আর সেটির হাত তার ঘাড়ের উপরে। 26শে জানুয়ারি 1938। রাত পার হয়ে সকাল হলো। রুস্তম অবচেতনভাবেই সেই পরিত্যক্ত ট্রেনের বগিতে পড়ে রইল। যখন চেতনা ফিরল, নিজেকে একটি মরা লাশের উপরে আবিষ্কার করল। মাথার উপরে এমন আঘাতের পর বেঁচে আছে তাতেই সে আশ্চর্য। তার উপর প্রায় পচে যাওয়া জোনাথন হার্টের সহকারী রবার্ট উইলিয়ামের মরা লাশ কোথা থেকে এলো এখানে, তার কোনো হদিসই পেল না সে। আর এই ঘরটি বা এত সাজানো গোছানো কেন? মনে হয় এখানে কেউ নিয়মিত বসবাস করত। একে তো নিপিনকে হত্যার দায়ে তাকে সন্দেহ করছে বুড়ো, তার উপরে এমন মরা লাশের পাশে তাকে কেউ দেখলে নিশ্চিত ফাঁসির দড়িতে ঝোলাবে। তাই সে খুব সতর্কতার সাথে বগি থেকে নেমে এলো। বাইরে কে বা কারা যেন পুলিশের সাথে কথা বলছে। রুস্তম বের হয়ে আসতেই 4-5 জন পুলিশ তার সামনে এসে দাঁড়ালো। তার মানে এগুলো সাজানো নাটক। রাতে তাকে ফাঁসাবার জন্যই ধাওয়া করা হয়েছিল, যাতে কোনো মতে তাকে এখানে ঢুকিয়ে পুলিশের কাছে চাক্ষুষ প্রমাণ করা যায় যে সেই খুনি। বুড়ো ইংরেজ তার সাথেই ছিল। তাকে দেখা মাত্রই খেকিয়ে উঠল, দিস ইজ দ্য বাস্টার্ড ক্লিয়ার, অ্যারেস্ট হিম। যথারীতি ধরা খেল রুস্তম। 27 জানুয়ারি 1938। গতকালকের পুলিশি রিমান্ডের পর রুস্তম গত পরশু রাতে কি করেছিল সব পুলিশকে বলল, আর তাতেই আজ রুস্তম হিরো বনে গেল, আর শয়তান ইংরেজ বুড়ো হলো খুনের আসামি। কারণ রুস্তমের বর্ণনা মতে পুলিশ সে স্থানে আসলো ঠিক যেখান থেকে সেদিন মাঝরাতে কান্নার আওয়াজ শুনতে পেয়েছিল রুস্তম। পুলিশ সেখানকার মাটি আলগা পেল। মাটি খুঁড়ে এক হাত যাবার পরেই দেখা গেল জোনাথন হার্টের মাঝবয়সী স্ত্রীর লাশ। ঘটনার আরো বেশি তদন্ত করতে গিয়ে বুড়োর বাড়ির কাজের মেয়েকে জিজ্ঞাসাবাদ করা হলো। তখন সে বলল বেশ কয়েকদিন ধরেই তাদের দুইজনের বনিবনা হচ্ছিল না। ইংরেজি না বোঝায় আসলে কি নিয়ে কথা কাটাকাটি হচ্ছিল তা সে বলতে পারল না। রবার্টের কথা জিজ্ঞেস করাতে মেয়েটি বলল বাড়িতে সাহেব না থাকলে প্রায় জোনাথন হার্টের স্ত্রী রবার্টের সাথে বাইরে যেতেন।
পুলিশ এবার রবার্টের মূল হত্যাকারী কে তা বুঝতে পারল। পরিত্যক্ত ট্রেনের বগির ভেতরে বিভিন্ন আলামত এটাই প্রমাণ করে যে রবার্টের সাথে ইংরেজ বুড়োর স্ত্রীর পরিণয় চলছিল। এটা স্বামী হিসেবে জনাথন মানতে পারেনি, তাই প্রথমে স্ত্রীকে বাধা দিয়ে এর কোনো সুফল না পাওয়ায় তাকে হত্যা করে রুস্তমের ঘরের কোনায় তাকে পুঁতে রেখেছিল, কারণ ঘরের পেছনে খুব কম মানুষেরই যাতায়াত ছিল। আর নিপিনের ব্যাপারেও পুলিশ জানতে পারল যে রবার্টকে হত্যা ও স্ত্রীকে কবর দেবার কাজে নিপিনের সাহায্য নিয়েছিল বুড়ো, তাকে লাশ পাহারায় কাজেও লাগিয়েছিল। আর সেদিন রুস্তম যে কান্নার আওয়াজ পেয়েছিল তা জনাথনের। বুড়ো বয়সে স্ত্রী হত্যা করে একাকী হয়ে যাওয়ায় সে তার কবরের পাশে বসে বিলাপ করছিল। খুঁতখুঁতে স্বভাবের হওয়ায় সে নিপিনকেও মেরে ফেলল যাতে এর কোনো প্রমাণ না থাকে। কিন্তু নিপিনের লাশ রবার্টের সাথেই ছিল, সেটা পাওয়া গেল না। শুধু পাওয়া গেল হারিকেন আর চাদর। রাত 2টা। আজ বেকসুর খালাস পেয়েছে রুস্তম, কিন্তু চিন্তা হচ্ছে নিপিনের লাশটিকে নিয়ে। জনাথনের গ্রামের রাস্তা দিয়ে হেঁটে আসার প্রশ্নই আসে না, কারণ তার বাড়ি স্টেশনের পেছনেই। তাহলে নিপিনের মতো করে চাদর আর হারিকেনের সাথে কে হেঁটে গিয়েছিল সেদিন? গ্রামের কেউ কেউ তো তা দেখেছিলেও। নানা কথা চিন্তা করতে করতে রুস্তম মেঝেতে হাত দিল। তারপর কেমন যেন সব চিন্তা দূর হয়ে গেল এই ভেবে মেঝের তলায় যে ট্রান্সমিটার চুরি করে পুঁতে রাখা হয়েছে তার ভাগ এখন সে একাই নিচ্ছে। মনে মনে খুশিই হলো সে। রুস্তমের চিন্তায় ছেদ পড়ল, কারণ বাইরে থেকে কারোর পায়ের আওয়াজ পাওয়া যাচ্ছে। এত রাতে বাইরে আবার কে এলো সে ভেবে পেল না। মনে মনে চিন্তা করলো, পাহারাদারদের অনুপস্থিতিতে কি কেউ চুরি করার পায়তারা করছে? রুস্তম উৎসাহ নিয়ে বাইরে বেরিয়ে গুদাম ঘরের দিকে হাঁটা দিল। কিছু দূর যাবার পর সে থমকে দাঁড়ালো। কে যেন নিপিনের চেয়ারটাতে বসে পাহারা দিচ্ছে। পাশেই হারিকেনের নিভু নিভু আলো। জোনাথন তো পুলিশকে বলেছিল সে নিপিনকে মেরে ফেলেছে, তাহলে এটা কে? রুস্তম ভেবে পেল না। এই শীতের রাতেও সে ঘামতে থাকলো। কিছু দূর এগিয়ে গেল রুস্তম। রুস্তম তার ঘর থেকে প্রায় 100 ফুট দূরে দাঁড়িয়ে। এখন তার মনে হচ্ছে দৌড় দিয়ে তার ঘরে চলে যায়, কিন্তু তার পা চলছে না, যেন পাথর হয়ে গেছে। কোনো রকমে অচল শরীরটাকে সে পায়ের সাহায্যে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করলো। কিছু দূর যেই একবার পেছন ফিরে চাইলো, তারপর যা দেখলো তাতে রুস্তমের পুরো শরীরটাই পাথর হয়ে গেল। এখন যে শুধু ফাঁকা চেয়ারটাই পড়ে আছে, হারিকেন শুদ্ধ সেই ছায়ামূর্তি গায়েব। রুস্তমের শরীর ব্যস্ত না হতে পারলেও চোখ দুটি ঠিকই সেই ছায়ামূর্তিকে খুঁজতে লাগলো, কিন্তু সেটি আর কোথাও নেই। রুস্তম গাঢ় অন্ধকারে দাঁড়িয়ে থাকলো। তার হারিকেনটাও নিভে গেছে তেলের অভাবে। আর কয়েক সেকেন্ড আগে সে তার পেছনে কারোর উপস্থিতি টের পেল। সে তার ঘাড়ের উপরে নিচ্ছে ঠান্ডা নিঃশ্বাস, অনেক ঠান্ডা।
ধন্যবাদ গল্পটি শুনে আমাদের সাথে থাকার জন্য। আমাদের গল্পটি যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমরা অনেক কষ্ট করে আপনাদের জন্য এই গল্পগুলো তৈরি করি। অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন এবং অবশ্যই পরবর্তী মঙ্গলবার আমাদের নতুন গল্প আসছে এবং সেখানেও থাকছে একটা নতুন চমক, কারণ আমরা ভৌতিক গল্প থেকে একটু অন্য ধরনের গল্প পরিবেশন করার চেষ্টা করব আগামী সপ্তাহে। সুতরাং আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে।